সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ মাহবুব আলম, ইনস্ট্রাক্টর ইংলিশ, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট। আমার সাবজেক্ট ইংলিশ। এই সাবজেক্টের কোড নাম্বার 65712। এটা আমার একাদশ লেকচার। আজকের টপিক ক্লজ এবং সেন্টেন্স অ্যাজ ইউজুয়াল। আসলে গত ক্লাসে আমি ক্লজের পর আলোচনা করেছিলাম, সেই সাথে সেন্টেন্স সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম। আজকে সেন্টেন্স সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করতে চাই তোমাদের সামনে, এবং সেই সাথে ক্লোজ সম্পর্কেও একটু হিন্টস দিতে চাই। আমি জানি তোমরা সব অনেকেই ব্যস্ত আছো। কেউ আম, কেউ কেউ ঈদ উদযাপন করবার জন্য ব্যস্ত হয়ে উঠেছো, কেউ কেনাকাটা নিয়ে ব্যস্ত আছো, বা কেউ কোরবানি নিয়ে ব্যস্ত আছো। মনের মধ্যে এইসবই এখন খেলছে। তবে ঈদের আগে আজকেই হয়তো শেষ ক্লাস। আমি আশা করছি, বিশ্বাস করছি তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করবার জন্য বসে আছো। কেউ রিডিং রুমে বসে আছো, কেউ বেডরুমে, কেউ খাটের উপরে শুয়ে শুয়ে ক্লাস করছো। যে যেখানে ক্লাস করো না কেন, আমার অনুরোধ, তোমরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। আর বুঝতে পারছো কিনা সেটা অবশ্যই আমাকে জানাবে। অনেকেই কমেন্টে গুড মর্নিং জানাচ্ছ। তোমাদের সবাইকে গুড মর্নিং, ভেরি 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 গুড মর্নিং। তো আজকে অনেকে ঈদ মোবারকও জানাচ্ছ, ভেরি গুড, ঈদ মোবারক তোমাদেরকে আমি জানাবো। তো আগে তো লেখাপড়া শুরু করতে হবে। একটু আলোচনা করে, অল্প একটু পড়ালেখা নিয়ে আলোচনা করে, তারপর প্রয়োজন হলে আমরা ঈদ নিয়ে আলোচনা করব। ওকে? আজকে এই ক্লাসের পরে তোমরা যে বিষয়গুলি জানতে পারবে, সেটা তো অ্যাজ ইউজুয়াল, যে ক্লজ সম্পর্কে তোমরা পরিচিত হতে পারবে। গত ক্লাস আমি বলেছিলাম ক্লজ এবং সেন্টেন্স, বিভিন্ন ধরনের ক্লজ এবং সেন্টেন্স তোমরা শিখতে পারবে, জানতে পারবে। সেই সাথে একটি সেন্টেন্স থেকে আরেকটি সেন্টেন্সে পরিবর্তন, অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স, বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স তোমরা করতে পারবে। তাহলে চলো আজকে আমরা একটু ওই সেন্টেন্সগুলো সম্পর্কে পরিচিত হই। গত ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে আসলে গঠনভেদে সেন্টেন্স তিন প্রকার, সাধারণত সেন্টেন্স পাঁচ প্রকার, এটা তোমরা সবাই খুব ভালো করে জানো। তবে গঠনভেদে সেন্টেন্স তিন প্রকার, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। তো আমাদের মূলত করতে হবে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, অথবা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স। কিভাবে করতে হয় এই পদ্ধতিটা আমাদেরকে আয়ত্ত করতে হবে। আশা করি তোমাদেরকে দেখিয়ে দিলেই কিন্তু তোমরা এটা করতে পারবে। আসো প্রথমে আমরা সিম্পল সেন্টেন্স সম্পর্কে পরিচিত হই। সিম্পল সেন্টেন্স কাকে বলে সেদিন বলেছিলাম, অনলি অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ যে সেন্টেন্সে শুধুমাত্র একটি প্রিন্সিপাল ক্লজ থাকে বা একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, তাকেই সিম্পল সেন্টেন্স বলে। অর্থাৎ একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজই অথবা একটি প্রিন্সিপাল ক্লজই হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। কারণ সিম্পল সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ভার্ব থাকে। তার মানে সহজ কথায় বললে আমরা বলতে পারি যে যে সেন্টেন্সে শুধুমাত্র একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকে, তাকেই সিম্পল সেন্টেন্স বলে। ক্লিয়ার? যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ভার্ব থাকে,
তাকেই সিম্পল সেন্টেন্স বলে। অনেকে এখনোই গুড মর্নিং জানাচ্ছ। গুড মর্নিং এত জানানোর কোনো প্রয়োজন নেই, স্লাইডের দিকে নজর দাও। সবাইকে তো গুড মর্নিং আমি জানিয়েছি। সবাই স্লাইডের দিকে কাইন্ডলি একটু নজর দাও। ওকে, তো যে কথা বলছিলাম, যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট থাকে এবং একটি মাত্র ভার্ব থাকে তাকেই সিম্পল সেন্টেন্স বলে। There may be infinitive, participle and preposition phrase etc. এই সিম্পল সেন্টেন্সের মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ভার্বের পরে যে ইনফিনিটিভ থাকতে পারে, ইনফিনিটিভ ফ্রেজ থাকতে পারে, পার্টিসিপল থাকতে পারে, পার্টিসিপল ফ্রেজ থাকতে পারে, প্রিপোজিশন থাকতে পারে, প্রিপোজিশন ফ্রেজ থাকতে পারে। কোনো ব্যাপার না, সেন্টেন্স একটু লম্বাও হতে পারে, এটাও কোনো ব্যাপার না। কিন্তু সেন্টেন্সে যদি একটি সাবজেক্ট থাকে এবং একটি মাত্র ভার্ব থাকে তাহলে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। ওকে, যেমন উদাহরণে আসো। উদাহরণে আমি বলছি আই স হিম ওয়াকিং অ্যাক্রস দ্য রোড। আমি তাকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখলাম। খেয়াল করো এই সেন্টেন্সটা। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে স, আর হিম হচ্ছে অবজেক্ট, আর ওয়াকিং অ্যাক্রস দ্য রোড টোটালটাকে আমরা পার্টিসিপল ফ্রেজ বলতে পারি। তাহলে এই এত লম্বা একটি সেন্টেন্স, আই স হিম ওয়াকিং অ্যাক্রস দ্য রোড, এখানে সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে স, তার মানে একটি সাবজেক্ট একটি ভার্ব, তাহলে এটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। একইভাবে 2 নম্বর উদাহরণটি তোমরা দেখো, দি আর্থ মুভস রাউন্ড দি সান। দি আর্থ মুভস রাউন্ড দি সান, এখানে দি আর্থ হচ্ছে সাবজেক্ট, মুভস হচ্ছে ভার্ব, রাউন্ড দি সান এটাকে তুমি প্রিপোজিশন ফ্রেজ বলতে পারো, নো প্রবলেম। তাহলে দ্য আর্থ মুভস রাউন্ড দি সান, দি আর্থ সাবজেক্ট, মুভস ভার্ব, একটি সাবজেক্ট একটি ভার্ব, তাহলে এটি একটি সিম্পল সেন্টেন্স। একইভাবে দেখো 3 নম্বর উদাহরণে, হি ওয়ার্কস হার্ড টু প্রসপার ইন লাইফ। এখানে হি হচ্ছে সাবজেক্ট, ওয়ার্কস হার্ড হচ্ছে ভার্ব, বা শুধু ওয়ার্কস তুমি ভার্ব ধরো, একটি সাবজেক্ট একটি ভার্ব, আর টু প্রসপার ইন লাইফ এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে কি দাঁড়াচ্ছে, যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট থাকবে, একটি মাত্র ভার্ব থাকবে, সেটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। মাই ডিয়ার স্টুডেন্টস, আমার মনে হয় সিম্পল সেন্টেন্স কাকে বলে সেটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার আসো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে আমি অত্যন্ত সংক্ষেপে লিখেছি, এই পয়েন্টগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। কমপ্লেক্স মানে হচ্ছে জটিল জিনিস, সিম্পল মানে কি সরল সোজা ইজি, আর কমপ্লেক্স মানে কি, কমপ্লেক্স মানে হচ্ছে জটিল, হ্যাঁ, ঘোর প্যাঁচ, এই আর কি। শামীম আক্তার বলছো যে আপনি বোঝাতে সক্ষম হয়েছেন স্যার। হ্যাঁ, ওকে, তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলেই কিন্তু আমি সার্থক। ওকে, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে দেখো, যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং একটি মাত্র সাবঅর্ডিনেট ক্লজ থাকে সেটাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, সেই সাথে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তো প্রিন্সিপাল ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজ এই জন্য আমি লিখেছি। অর্থাৎ তারপর আবার বলছি, দেখো দুটো সাবজেক্ট এবং দুটো ভার্ব। দেখো সিম্পল সেন্টেন্সে একটু আগে আমি বলেছি একটি সাবজেক্ট একটি ভার্ব, আর কমপ্লেক্স সেন্টেন্সে দুটো সাবজেক্ট দুটো ভার্ব। দুটো সাবজেক্ট দুটো ভার্ব কিভাবে এলো দেখো, একটি থাকবে প্রিন্সিপাল ক্লজ আর একটি থাকবে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজে একটি সাবজেক্ট একটি ভার্ব এবং সাবঅর্ডিনেট ক্লজে একটি সাবজেক্ট একটি ভার্ব। তাহলে কটি হলো, দুটি সাবজেক্ট দুটি ভার্ব। কারণ কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ, এটা নিয়েই কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। গত ক্লাসে সাবঅর্ডিনেটিং কনজাংশন কি সেটা আমি তোমাদেরকে বলেছি। ওই যে হু, হুইজ, দ্যাট, এই যে রিলেটিভ প্রোনাউন আছে না, তারপরে রিলেটিভ অ্যাডভার্ব, হোয়েন, হোয়ার, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তো সাবঅর্ডিনেট ক্লজের আগে এই সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, হ্যাঁ, হু, হুইজ, দ্যাট, হোয়েন, হোয়ার এগুলো দিয়ে যুক্ত থাকে। তো এগুলো দিয়ে যুক্ত থাকা যে ক্লজটা সেটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ।
তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে। অর্থাৎ একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে যখনই একটি সেন্টেন্স গঠিত হবে তখন আমরা তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলবো। যেমন উদাহরণে দেখো, when he came home he began to work. when he came home, যখন সে বাড়ি এলো, he began to work, সে কাজ শুরু করলো। এখানে দেখো when he came home, এই অংশটুকু হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ, আর he began to work এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ, টোটাল কি হলো? কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ এই প্রিন্সিপাল ক্লজটি আগেও থাকতে পারে, পরেও থাকতে পারে। আর দেখো এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হোয়েন দিয়ে যুক্ত আছে। হোয়েন হচ্ছে এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। একইভাবে দেখো 2 নম্বর উদাহরণ, দিস ইজ দ্য পেন দ্যাট আই ওয়ান্ট। দিস ইজ দ্য পেন, এটু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দ্যাট আই ওয়ান্ট, দ্যাট থেকে আই ওয়ান্ট, এই যে ওয়ান্ট পর্যন্ত, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখানে দেখো এই যে দ্যাটটি সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। দিস ইজ দ্য পেন দ্যাট আই ওয়ান্ট, এই হচ্ছে সেই কলমটি যেটি আমি চাই। তাহলে এটি হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স, কারণ একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে। এবং দেখো দুটো সাবজেক্ট দুটো ভার্ব রয়েছে। দেখো এখানে এই দিস একটা সাবজেক্ট, ইজ একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব। আবার সাবঅর্ডিনেট ক্লজে দেখো আই একটি সাবজেক্ট, ওয়ান্ট একটি ভার্ব। তাহলে কি দাঁড়ালো? দুটো সাবজেক্ট দুটো ভার্ব দাঁড়ালো। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ থাকে, একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে, এবং দুটি সাবজেক্ট থাকে, দুটি ভার্ব থাকে। তারপরে দেখো 3 নম্বর উদাহরণে দেখো, 3 নম্বর উদাহরণে কি হচ্ছে? 3 নম্বর উদাহরণে, read hard if you want to make a good result। দেখো দারুণভাবে লেখাপড়া করো, কঠোর লেখাপড়া করো, ইফ ইউ ওয়ান্ট টু মেক এ গুড রেজাল্ট, যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও। তাহলে যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও তাহলে ভালোভাবে লেখাপড়া করো। তাহলে এখানে দেখো রিড হার্ড, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এখানে রিড হার্ড মানে ইউ রিড হার্ড, এখানে এই রিডের আগে একটি ইউ আছে কিন্তু সেটি উজ্জ আছে। হ্যাঁ, তাহলে রিড হার্ড, ইউ রিড হার্ড, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এবং ইফ ইউ ওয়ান্ট টু মেক এ গুড রেজাল্ট, এই ইফ থেকে রেজাল্ট পর্যন্ত এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে একটি প্রিন্সিপাল ক্লজ, একটি সাবঅর্ডিনেট ক্লজ, টোটাল কি হচ্ছে? টোটাল হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এবং দেখো দুটি সাবজেক্ট দুটি ভার্ব রয়েছে। এখানে একটি ইউ আছে, ইউ একটি সাবজেক্ট, রিড একটি ভার্ব। আবার এখানে ইফের পরে দেখো ইউ একটি সাবজেক্ট, ওয়ান্ট একটি ভার্ব বা ওয়ান্ট টু মেক একটি ভার্ব। তাহলে দুটি সাবজেক্ট দুটি ভার্ব। তাহলে এক কথায় কি দাঁড়ালো? এক কথা দাঁড়ালো কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, সেই সাথে একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এবং অথবা আমরা সহজ করে বলতে পারি, যে সেন্টেন্সে দুটি সাবজেক্ট দুটি ভার্ব থাকবে এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে সেটাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স মানেই হচ্ছে জটিল, ঘোর প্যাচ। কমপ্লেক্স মানে জটিল বাক্য, সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য। ওকে, আশা করি কমপ্লেক্স সেন্টেন্স তোমরা বুঝতে পারছো। আর আমার কথা ক্লিয়ারলি তোমরা সবাই বুঝতে পারছো বলে আমি বিশ্বাস করি। রাবেয়া বুসরি লিখছো ইয়েস স্যার। ওকে, ইয়েস স্যার মানে শুনতে পাচ্ছো না বুঝতে পারছো? কোনটা? বুঝতে পারছে না। আশা করি শুনতে পারছো এবং বুঝতেও পারছো। আচ্ছা, বুঝতে পারবে না কেন? তোমরা তো সবাই সাবালক এখন। হ্যাঁ, আমি তো অত্যন্ত সহজ করে সুন্দর করে আমি বোঝানোর চেষ্টা করছি, একেবারে সহজ করে, এবং স্লাইডটি তৈরি করেছি সহজ করে তোমাদের জন্য, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে বোঝানো। তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমি কথা বলে লাভটা কি? ওকে, এই যে শামীম আক্তার বলছে জটিল বাক্য বুঝতে পারছি, ভেরি গুড। জটিল বাক্য মানে কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, তো এবার আমরা দেখব কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। দেখো আমরা সিম্পল সেন্টেন্স কাকে বলে জানলাম,
কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে জানলাম। এখন আমরা জানবার চেষ্টা করব কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। আসলে কম্পাউন্ড সেন্টেন্স একেবারে সোজা, একেবারে সোজা। কি কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটি কোঅর্ডিনেট ক্লজ থাকবে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ এটা থাকলেই এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কি একটি প্রিন্সিপাল ক্লজ এবং সেই সাথে একটি কোঅর্ডিনেট ক্লজ যদি থাকে তাহলে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। একটু আগে আমরা কি শিখলাম? একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড কি? একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি কোঅর্ডিনেট ক্লজ থাকবে, তাহলেই সেটি কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। কম্পাউন্ড সেন্টেন্সেও দুটি সাবজেক্ট থাকবে, দুটি ভার্ব থাকবে, কারণ প্রিন্সিপাল ক্লজে একটি সাবজেক্ট একটি ভার্ব থাকবে এবং কোঅর্ডিনেট ক্লজেও একটি সাবজেক্ট একটি ভার্ব থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সেও দুটি সাবজেক্ট দুটি ভার্ব, আর কম্পাউন্ড সেন্টেন্সেও দুটি সাবজেক্ট এবং দুটি ভার্ব থাকবে। তবে একটি তফাৎ আছে। পার্থক্যটা কি? কারণ কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজের আগে সাবঅর্ডিনেটিং কনজাংশন ছিল, আর কম্পাউন্ড সেন্টেন্সে কি হবে? কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন যখন প্রিন্সিপাল ক্লজের আগে থাকবে তখন ওটা হয়ে যাবে কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে? আসলে কম্পাউন্ড সেন্টেন্সে দুটো প্রিন্সিপাল ক্লজ থাকে, তো একটা প্রিন্সিপাল ক্লজের আগে কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত থাকে, তখন ওইটাকে কোঅর্ডিনেট ক্লজ বলা হয়। তাহলে তখন হয়ে যায় কি? একটি প্রিন্সিপাল ক্লজ একটি কোঅর্ডিনেট ক্লজ। বুঝতে পেরেছো? তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন কি? ওই যে অ্যান্ড, অর, বাট এগুলো আমরা করি। হ্যাঁ, অ্যান্ড, অর, বাট এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। হৃদয় রায় বলছো সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স বুঝতে পেরেছি। ভেরি গুড, বোঝার চেষ্টা করো। আর এই ভিডিওটা তোমরা skills.gov.bd-তে গিয়ে আরেকবার আরো এক দুইবার দেখবে, দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আর এই জিনিসগুলো শুধু যে মাত্র তোমাদের পরীক্ষার জন্য তো লাগবে তা না, এগুলো সারা জীবন কাজে লাগবে। তোমরা সবাই ইঞ্জিনিয়ার হতে যাচ্ছ, তোমরা সবাই ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট বয়েজ অ্যান্ড গার্লস, তোমরা এরপর ইঞ্জিনিয়ার হতে যাচ্ছ। তোমরা ইঞ্জিনিয়ার হবার পরেও এই জিনিসগুলো যদি প্র্যাকটিসে থাকে তাহলে তোমাদের ইংরেজিতে লিখতে সুবিধা হবে, ইংরেজিতে কথা বলতে সুবিধা হবে, প্রফেশনাল ক্যারিয়ারটা কিন্তু তোমাদের ডেভেলপ করবে। তখন এটা বা হায়ার এডুকেশনের ক্ষেত্রেও এগুলো দারুণভাবে কাজে লাগবে। আর সঠিকভাবে ইংরেজিতে লিখতে গেলে এই গ্রামারগুলো রিয়েলি খুবই প্রয়োজন। তো আশা করি এগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকবে। নয়ন হোসাইনও বলছো ইয়েস স্যার, ওকে, ভেরি গুড। তো আসো, তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন কি? কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে অ্যান্ড, অর, বাট, এগুলোকে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন বলি। ঠিক আছে? তো যখনই কোনো প্রিন্সিপাল ক্লজের আগে অ্যান্ড অথবা অর অথবা বাট থাকে তখন ওইটাকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলে থাকি। তাহলে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি কোঅর্ডিনেট ক্লজ মিলে যখন একটি সেন্টেন্স হবে সেটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, যেমন উদাহরণে আমরা যেতে পারি। এখন উদাহরণটা আসো, উদাহরণের 1 নাম্বার আমি বলছি, হি কেম হোম অ্যান্ড বিগ্যান টু ওয়ার্ক। সে বাড়ি এলো এবং কাজ শুরু করলো। এই হচ্ছে একটি সেন্টেন্স। দেখো এখানে, দেখো হি কেম হোম, এইটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, অ্যান্ড আই বিগ্যান টু ওয়ার্ক, এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এখন তোমরা হয়তো দেখতে পাচ্ছ স্যার আই কোথায়, আই কোথায়? অ্যান্ড আই কিন্তু নেই, দেখো আছে অ্যান্ড বিগেন টু ওয়ার্ক। আসলে কম্পাউন্ড সেন্টেন্সে বা অ্যান্ড দিয়ে যুক্ত সেন্টেন্সে যদি একই রকম সাবজেক্ট থাকে তাহলে অ্যান্ড এর পরে সাবজেক্টটি বসে না। এখানে হি কেম হোম অ্যান্ড হি বিগেন টু ওয়ার্ক, কথাটা হচ্ছে এই। তো যেহেতু একই রকম সাবজেক্ট, এই জন্য হি এখানে দেয়াই আছে, এই জন্য অ্যান্ড এর পরে আমরা সাবজেক্টটি বসাইনি। আসলে এখানে হি রয়েছে, এটা বুঝতে হবে। তো যাই হোক, তাহলে হি কেম হোম অ্যান্ড বিগ্যান টু ওয়ার্ক, তাহলে অ্যান্ড
হি বিগেন টু ওয়ার্ক এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, এবং হি কেম হোম এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি কোঅর্ডিনেট ক্লজ, টোটাল কি হলো? কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের বাংলা কি? শামীম আক্তার, উম, উম, কি ব্যাপার শামীম আক্তার, বুঝতে পারছো? কম্পাউন্ড সেন্টেন্সের বাংলা কি? যৌগিক বাক্য, তাই না? একটি হচ্ছে সিম্পল সেন্টেন্স, সরল বাক্য। কমপ্লেক্স সেন্টেন্স কি? জটিল বাক্য। আর কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যৌগিক বাক্য। তো দেখো, হি কেম হোম অ্যান্ড বিগেন টু ওয়ার্ক, এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। এখানে একটি প্রিন্সিপাল ক্লজ পাচ্ছি আমরা, একটি কোঅর্ডিনেট ক্লজও আমরা পাচ্ছি। এরপর দেখো 2 নম্বরে, হি ইজ রিচ বাট ডিসঅনেস্ট। হি ইজ রিচ বাট ডিসঅনেস্ট। এখানে দেখো আমরা হি ইজ রিচ এটা হচ্ছে কি? প্রিন্সিপাল ক্লজ। আর বাট ডিসঅনেস্ট এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এখানে বাট ডিসঅনেস্ট মানে কি? এখানে বাট, দেখো বাটের পরে কিন্তু হি ইজ আছে, কিন্তু সেটা উজ্জ আছে। যদি বাট যুক্ত সেন্টেন্সগুলোতে, বিশেষ করে বাট যুক্ত সেন্টেন্সগুলোতে যদি সাবজেক্ট একই রকম হয়, ভার্ব একই রকম হয়, তো সে সাবজেক্ট ভার্ব কিন্তু উজ্জ থাকে। এখানে মূল কথা হচ্ছে হি ইজ রিচ বাট হি ইজ ডিসঅনেস্ট। তো বাটের পর হি ইজ আছে, তো এই জন্য সেটা উজ্জ্বল আছে। তাহলে হি ইজ রিচ এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, বাট হি ইজ ডিসঅনেস্ট এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে একটি কোঅর্ডিনেট ক্লজ এবং একটি প্রিন্সিপাল ক্লজ মিলে কি হলো? কম্পাউন্ড সেন্টেন্স। বাংলায় আমরা যাকে বলি যৌগিক বাক্য। এই তো শামীম আক্তার লিখছো যৌগিক বাক্য, ভেরি নাইস। ওকে, এবার 3 নম্বর উদাহরণটা দেখো। Read hard or you will fail. Read hard. ভালোভাবে লেখাপড়া করো, না হলে তুমি ফেল করবে। আমরা কথায় কথায় বলি না, ভালোভাবে লেখাপড়া করো না হলে কিন্তু ফেল কপালে, বলি না? সেটাই, রিড হার্ড অর ইউ উইল ফেল। তাহলে এখানে রিড হার্ড মানে ইউ রিড হার্ড, ইউটা উজ্জ্বল আছে, এখানে একটি ইউ আছে, ইউ রিড হার্ড এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর অর ইউ উইল ফেইল এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। দেখো কোঅর্ডিনেট ক্লজগুলো প্রথম থেকে দেখো, দেখো অ্যান্ড বিগান টু ওয়ার্ক, অ্যান্ড দিয়ে যুক্ত রয়েছে। এরপর বাট হি ইজ ডিসঅনেস্ট, বাট দিয়ে যুক্ত রয়েছে। আবার এখানে অর ইউ উইল ফেইল, অর। তাহলে অ্যান্ড অর বাট, এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন, এগুলো দিয়ে যুক্ত ক্লজগুলোই হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এবং এই কোঅর্ডিনেট ক্লজের সাথে যদি একটি প্রিন্সিপাল ক্লজ থাকে, তাহলে তাকে আমরা বলবো যৌগিক বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, আশা করি বুঝতে পারছো। জাকির ইসলাম সিরাজগঞ্জ থেকে বলছো প্রেজেন্ট স্যার। ওরে বাবা, সিরাজগঞ্জ জীবনে একবারই আমি গিয়েছিলাম। ওরে বাবা, সেই পদ্মা সেতু কোন দেশে! ওকে, তো মনোযোগ দিয়ে ক্লাসটা করবার চেষ্টা করো জাকির ইসলাম। ওকে, তো আজকে এই যে একটু আগে এতক্ষণ আমি সিম্পল সেন্টেন্স কাকে বলে উদাহরণ দিয়ে বোঝালাম, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে সেটাও আমি বোঝালাম। হ্যাঁ, তো এখন আমরা একটা করব কম্পাউন্ড থেকে কিভাবে কমপ্লেক্স করা যায়। পটুয়াখালী পলিটেকনিক থেকে শাকিল খান, শাকিল খান বাবা, পটুয়াখালী পলিটেকনিকে আমি চাকরি করে এসেছি। ভেরি নাইস। ওকে, অনেকে বলতে চাচ্ছ স্যার স্পোকেন ইংলিশে কি গ্রামার মাস্ট প্রয়োজন আছে? স্পোকেন ইংলিশে গ্রামার একেবারে যে বাধ্যতামূলক এমন কোনো কথা নেই, তবে গ্রামার জানলে তুমি স্পোকেন চমৎকার করতে পারবে। আর গ্রামার ছাড়া আসলেই স্পোকেন সম্ভব না। তবে হ্যাঁ, কথাবার্তার ক্ষেত্রে সবসময় যে গ্রামার লাগবে তা না, এটা প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু হয়ে থাকে। হ্যাঁ, তো ঠিক আছে। তো বিশেষ করে স্পোকেন ইংলিশে তোমার গ্রামার না হলেও তুমি স্পোকেন চালিয়ে যেতে পারবে, তবে গ্রামার জানলে তুমি লেখায় যেমন দক্ষ হতে পারবে, স্পোকেনও দক্ষ হতে পারবে। গ্রামার হচ্ছে একটা দারুণ গুরুত্বপূর্ণ জিনিস। ওকে, এই আর কি। গ্রামার যেহেতু অনেকের জন্য ঝামেলা মনে হয়, এই জন্য অনেকেই বলে থাকে এই গ্রামার দরকার নেই, স্পোকেনে প্র্যাকটিস করলেই হয়, এই আর কি জিনিসটা। কিন্তু গ্রামার শিখে করলে সেটা হয় প্রকৃত শিক্ষা।
আসো আমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করি। তো আমরা এখন কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করব। তো দেখো স্লাইডের দিকে সবাই দেখো, এই স্লাইডটি খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড, হোয়েন, বাট, অলদো, অর, ইফ, এটা কিন্তু আমি সহজ করে তোমাদেরকে বোঝানোর জন্য দিয়েছি। অর্থাৎ দেখো, অ্যান্ড ইকুয়াল টু হোয়েন মানে কি, যে কম্পাউন্ড সেন্টেন্সটি অ্যান্ড দিয়ে যুক্ত আছে, মনে করো তোমাদেরকে একটি কম্পাউন্ড সেন্টেন্স দেওয়া হলো, বললো এটাকে কমপ্লেক্স করো, তো সেই কম্পাউন্ড সেন্টেন্সটি অ্যান্ড দিয়ে করা আছে। অ্যান্ড দিয়ে যদি কম্পাউন্ড করা থাকে তাহলে সেটাকে কমপ্লেক্স করতে হবে হোয়েন দিয়ে। মানে এটা সহজ নিয়ম, প্রাথমিক নিয়ম আর কি, তোমাদেরকে বোঝানোর জন্য আমি বলছি। অ্যান্ড দিয়ে থাকলে হোয়েন দিয়ে চেষ্টা করবে কমপ্লেক্স করার। আর বাট দিয়ে যদি কম্পাউন্ড থাকে তাহলে সেটাকে কমপ্লেক্স করবে অলদো অথবা দো দিয়ে, এই জন্য বলেছি। আর যদি অর দিয়ে কম্পাউন্ড থাকে সেটাকে কমপ্লেক্স করার চেষ্টা করবে ইফ দিয়ে বা ইফ নট দিয়ে, যেটা দিয়ে সেট হয়। ইফ নট মানে ইফের পরে নেগেটিভ দিলে চমৎকার কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। যেমন উদাহরণে আমি বলছি, তোমরা দেখো উদাহরণে আমি বলছি, আই কেম হোম অ্যান্ড বিগেন টু ওয়ার্ক। দেখো এই কম্পাউন্ড সেন্টেন্সটি অ্যান্ড দিয়ে যুক্ত আছে, এটাকে আমরা কমপ্লেক্স করব। তাহলে আই কেম হোম অ্যান্ড আই বিগেন টু ওয়ার্ক। হোয়েন আই কেম হোম, তোমরা ভালো করে খেয়াল করো, হোয়েন আই কেম হোম অ্যান্ড উঠে গেল, অ্যান্ড জায়গায় কমা দিলাম। হোয়েন আই কেম হোম আই বিগেন টু ওয়ার্ক, যখন আমি বাড়ি এলাম আমি কাজ শুরু করলাম। দেখো কত চমৎকার কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। অর্থাৎ অ্যান্ড উঠে গেল, কমা বসলো, আর প্রথমে আমরা হোয়েন দিলাম, এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে হোয়েন আই কেম হোম এটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ, আর আই বিগেন টু ওয়ার্ক এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আমার কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। একইভাবে হি ইজ রিচ বাট আনহ্যাপি। তো এই যে বাট দিয়ে আছে, তাহলে আমরা অলদো দিয়ে করতে পারি। তার মানে কি, অলদো হি ইজ রিচ, যদিও সে ধনী, কমা হি ইজ আনহ্যাপি, বাট উঠে গেল, কমা দিলাম, যদিও সে ধনী সে অসুখী। তাহলে দেখো এই যে বাট আছে, অলদো দিয়ে করলাম, আমাদের কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। তাহলে হি ইজ রিচ বাট আনহ্যাপি, অলদো হি ইজ রিচ হি ইজ আনহ্যাপি। দেখো আমার কমপ্লেক্স হয়ে গেল। এরপরে দেখো রিড হার্ড অর ইউ উইল ফেইল। দেখো অর আছে ইফ দিয়ে করবো, ইফ নট, ইফ ইউ ডু নট রিড হার্ড, তুমি যদি ভালো লেখাপড়া না করো, ইউ উইল ফেল, তুমি ফেল করবে। একইভাবে হি ফাউন্ড মি অ্যান্ড অ্যাক্টেড ক্রেজি, আবার অ্যান্ড দিয়ে আছে, তাহলে হোয়েন দিয়ে করবো, হোয়েন হি ফাউন্ড মি, কমা অ্যান্ড উঠে গেল, হি অ্যাক্টেড ক্রেজি, আমার কমপ্লেক্স হয়ে গেল। আবার দেখো স্টপ অর ইউ উইল ডাই। হ্যাঁ, তার মানে কি, ইফ ইউ ডু নট স্টপ ইউ উইল ডাই, ইফ ইউ ডু নট স্টপ এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে টোটালটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে ইফ ইউ ডু নট স্টপ ইউ উইল ডাই। আশা করি তোমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স আসতে বুঝতে পেরেছো। আই বিগেন টু ওয়ার্ক হোয়েন আই কেম হোম স্যার, এটা হবে, আরে হবে না কেন, সবই হবে, এই তো চেষ্টা করছো, ভেরি গুড। এই চেষ্টা করতে করতেই তো হবে। এরপর অর্থটা বোঝার চেষ্টা করবা, তারপর একটু সিস্টেম করলেই, নিজেরা একটু চেষ্টা করলেই কিন্তু হয়ে যাবে। হৃদয় কুমার পল বলছো, আরে একটু চেষ্টা করলেই হয়ে যাবে, অসুবিধা নেই। তারপর তুমি যখন অর্থটা ভালো করে বুঝবে, কোথায় হোয়েন দিতে হবে এটা বুঝে ফেলবে, নো প্রবলেম। ওকে, তো যা হোক, আজকে কিন্তু সময় একেবারে শেষ, তাই আজকে আর বেশি কথা বাড়াবো না। সামনে ঈদ, সবাই ঈদ উদযাপন করবে স্বাস্থ্যবিধি মেনে, এবং কোরবানির ঈদ মানে স্যাক্রিফাইসের ঈদ। আমরা স্যাক্রিফাইস করব মন থেকে এবং আনন্দ উৎসব করব, বেশি মেলামেশা করব না। গরুর মার্কেটে যাব স্বাস্থ্যবিধি মেনে, ঈদের নামাজ পড়ব স্বাস্থ্যবিধি মেনে। আবারও তোমাদের সাথে দেখা হবে বেঁচে থাকলে ঈদের পরে, শিডিউল ডেটে, শিডিউল টাইমে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে সবাইকে অনেক 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 ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।